সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনা এবং আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে আমরা কথা বলবো ব্যাংকিং খাত নিয়ে। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15.5 বছরে ব্যাংক এবং আর্থিক খাতে বড় বড় লুটপাটের ঘটনা ঘটেছে, এটা সবারই জানা, যেগুলো নিয়ে এখন মামলা মোকদ্দমা চলছে, ব্যাংকগুলোকে উদ্ধার করার চেষ্টা চলছে, লিজিং কোম্পানিগুলোকে কিভাবে তাদের টাকা ফেরত দেওয়া হবে সেই সব ভাবনা আছে। শেয়ার বাজার নিয়েও সরকারের ভাবনা আছে কি কি হবে। এর মধ্যে ব্যাংকিং খাতে এস আলম ও শিকদার পরিবার, লিজিং কোম্পানি বা নন ব্যাংক ফাইন্যান্স খাতে পি কে হালদার এবং শেয়ার বাজারে সালমান এফ রহমানের নাম উল্লেখযোগ্য। তবে বাংলাদেশের ব্যাংকিং খাতে এমন কিছু নাম আছে যাদের উত্থান ছিল অবিশ্বাস্য, আর পতন তার থেকেও ভয়াবহ। আজ আমরা জানব একটি প্রভাবশালী পরিবারের গল্প, যারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে শেষ পর্যন্ত হারিয়ে গেল ক্ষমতা, সম্মান, এমনকি নিজের দেশ থেকেও। অন্ধগলিতে তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ বলছি শিকদার পরিবারের গল্প। উত্থান যদি দেখি, জয়নুল হক শিকদার এই শিকদার পরিবারের কর্ণধার। তিনি 70 সাল থেকেই ব্যবসা করেন। তবে ব্যাংক খাতে, ব্যাংক সহ আর্থিক খাতে তার উত্থান 2009 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর। প্রয়াত জয়নুল হক শিকদারের সাথে পারিবারিক সখ্যতা ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের। আর এ প্রভাবকে কাজে লাগিয়ে বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংকে একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শিকদার পরিবার। বলতে গেলে এই ব্যাংকটিকে দখলে নেয় শিকদার এবং তার সন্তানেরা। ন্যাশনাল ব্যাংক প্রথম প্রজন্মের ব্যাংকগুলোর একটি অত্যন্ত আধুনিক একটি ব্যাংক ছিল, কিন্তু ক্ষমতার প্রশ্রয়ে এটি পরিণত হয় একটি পারিবারিক প্রতিষ্ঠানে। বোর্ডে বসেন স্ত্রী, ছেলে, মেয়ে। একটি ব্যাংক হয়ে যায় একটি পরিবারের লুটপাটের উৎস। অনিয়ম ও দুর্নীতি যদি দেখি, সময়ের সাথে সাথে শুরু হয় অনিয়ম, ঋণ দেওয়া হয় নিয়ম ভেঙে, কমিশন, স্বজনপ্রীতি সহ সব কিছু হয়ে ওঠে স্বাভাবিক। হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়, যার অনেকটাই ছিল বেনামি। ব্যাংকাররা এমনও বলছেন, যারা ন্যাশনাল ব্যাংকে কাজ করেছেন, যে কোনো ধরনের কাগজ ছাড়া শুধু চিরকুটে লিখে টাকা নিয়ে যেতেন শিকদারের দুই ছেলে, রন এবং রিক, দুই শিকদার। ফলাফল, ব্যাংকের ভিত ধসে পড়ে, খেলাপি ঋণ পৌঁছে যায় 76%। একটি ব্যাংক যা ছিল একসময়ের গর্ব পরিণত হয় কেলেঙ্কারিতে। এই পরিবারের জীবনযাপনের যদি দিকে তাকাই, তারা ভয়ঙ্কর বিলাসী জীবনযাপন করেছে বাংলাদেশের মতন একটি দেশে থেকে। ঢাকার প্রাণকেন্দ্র বনানীতে তারা পারিবারিক ক্লাব করেছে শিকদার হাউস নামে, এবং এই সব কিছু তারা করেছে কিন্তু ব্যাংকের টাকায় এবং ঋণ পরিশোধ না করে বেনামি ঋণ নিয়ে নিয়ে। বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। ক্রেডিট কার্ডেই ব্যয় করেছে 70 কোটি টাকার বেশি, অথচ নিয়ম অনুযায়ী কয়েক লাখ টাকার বেশি ক্রেডিট কার্ড থেকে তোলা যায় না। পুরোটাই ছিল নজিরবিহীন, এবং সেই সময়গুলো পত্রিকা এসেছিল। থাইল্যান্ড, আমেরিকা, ইউরোপ, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাদের অর্থ সম্পদ ইত্যাদি। এবং তাদের পরিবারের কেউ একজন ছাড়া কেউ এখন আসলে দেশে নেই, তারা সবাই বিদেশে অবস্থান করছে। 2020 সালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে বাংলাদেশের ব্যাংকিং খাতে, যা সবাইকে চমকে দেয়। একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাকে গাড়ি থেকে গুলি করার ভয় দেখায় শিকদারের ছেলে রন হক শিকদার, এবং এটার ছবিও প্রকাশিত হয়, নিউজ হয়, সারা দেশে তোলপাড় শুরু হয়। কিন্তু ক্ষমতার প্রশ্রয়ে থাকা উপরের লেভেল থেকে তখন কিছুই করা হয়নি তাদের, বরং তাদেরকে নিরাপদে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করা হয়। এরপর আসে দুর্নীতি দমন কমিশনের মামলা। অভিযোগ কি? অর্থ পাচার, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার। এক এক করে প্রকাশ পেতে থাকে তাদের আর্থিক এবং অন্যান্য অপরাধের চিত্র। এগুলো সব কেলেঙ্কারিতে পরিণত হয়, শুধু তাদের জন্য না, বলতে গেলে রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য। মামলা হয় দুর্নীতি দমন কমিশন সহ নানা জায়গায়, কিন্তু তাদেরকে তো পাওয়া যায়নি। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অনুসন্ধানে দেখা যায়, থাইল্যান্ডে রন হক শিকদার এবং রিক হক শিকদারের নিজ নামে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অন্তত 20টি ব্যাংক হিসাব পরিচালিত হয়েছে। এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে ন্যাশনাল ব্যাংক, অর্থাৎ ঢাকার ন্যাশনাল ব্যাংক থেকে টাকা পাচার করা হয়েছে।
এছাড়া আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, চীন, ভিয়েনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও রাশিয়া থেকে হিসাবগুলো অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। পতনের শুরু 2021 সালে 10ই ফেব্রুয়ারি দুবাইয়ে মারা যান জয়নুল হক শিকদার। এটাই ছিল এই পরিবারের পতনের শুরু। এরপরে যা ঘটে বাংলাদেশের পরিবারগুলোতে, ভাই বোনের মধ্যে শুরু হয় সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ব্যাংকে কে বসবে তা নিয়ে দ্বন্দ্ব, ইত্যাদি ইত্যাদি। তখন দায়িত্ব নেন শিকদার সাহেবের স্ত্রী, কিন্তু সেটাও স্থায়ী হয় নাই। এবছর 12ই ফেব্রুয়ারিতে তিনিও মারা যান দেশের বাইরে। অল্প সময়ের ব্যবধানে সম্প্রতি মারা গেছেন ছেলে, জয়নুল হক শিকদারের ছেলে রন হক শিকদার। আরেক ভাই রিক হক শিকদার অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে আছেন। অন্য সদস্যরা ছড়িয়ে পড়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। কেউ আর দেশে নেই। যে পরিবার একসময় নিয়ন্ত্রণ করত ব্যাংকিং খাত, আজ তারা বিচ্ছিন্ন। কেউ কেউ দেউলিয়া এবং মামলার ভারে বিপর্যস্ত। এবং আদৌ তারা দেশে কোনোদিন ফিরতে পারবেন কিনা, এই যে বিশাল সাম্রাজ্য তারা তৈরি করেছেন, সম্পদ গড়েছেন, গুলশানে, ধানমন্ডিতে, জিগাতলাতে অসংখ্য প্রপার্টি করেছেন, সম্পদ গড়েছেন, সেগুলোর কি হবে কেউ জানে না। ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থার দিকে যদি তাকাই আমরা, ন্যাশনাল ব্যাংক এখন খুব টিকে আছে, খুব কষ্ট করে। লোকসান হাজার হাজার কোটি টাকা, গ্রাহকদের টাকা ফেরত দিতে হিমশিম। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ছাড়া এটির অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হবে। ক্ষমতা, অর্থ, প্রভাব সবই ক্ষণস্থায়ী যদি তার ভিত্তি হয় দুর্নীতি। যে শিক্ষা আমরা দেখলাম, শিকদার পরিবারের গল্প শুধু একটি পরিবারের পতন নয়, একটি সতর্কবার্তা সবার জন্য যারা লুটপাটে নিজেদেরকে নিয়োজিত করেছেন। যারা বিশ্বাস ভেঙে দেয়, তাদের শেষ পরিণতি কতটা করুণ হয় শিকদার পরিবার দিয়েই হয়তো আমরা বুঝতে পারছি। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে রোববারে নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।